নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। নেক্সট এক মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 10টি ঘটনা ঘটবে। কি সেই ঘটনা, কেন ঘটবে, কি গ্রহের অবস্থানের জন্য ঘটবে, এই সবকিছু নিয়েই কিন্তু আমি আলোচনা করব। এটি একটি সার্বিক আলোচনা, তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়, সুতরাং তাদের জন্মছকও এক নয়। জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেগুলোও তাহলে এক নয়। প্রত্যেকটি মানুষ যেহেতু আলাদা আলাদা, আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তাহলে আমি যে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে অর্থাৎ চোখের কর্নিয়ার দ্বারা যে ক্যালকুলেশন বা যে ছক ক্রিয়েট করে প্রেডিকশন করা হবে সেটাও তাহলে আলাদা। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে নেক্সট 10টা যে ঘটনা নেক্সট এক মাস যে ঘটবে সেটা একটা সার্বিক আলোচনা। যদি স্পেসিফিক ভাবে আপনার সম্পর্কেই জানতে হয়, আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাহলে অবশ্যই আপনি কোনো পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের ছকটা প্রেডিকশন করিয়ে নেবেন। এখন পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বললাম কেন, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের আগে পিওর কথাটা আনলাম কেন? পশ্চিমবঙ্গে এখন প্রত্যেক অ্যাস্ট্রোলজার নিজেকে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বলেন, কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি জন্মছক দ্বারা কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের দ্বারা। যখন একটি মানুষের প্রেডিকশন করা হয় তখন জন্মছক দ্বারা কেবল প্রেডিকশন করা হয় না, জন্মছক থেকে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হলো সেই দুটোকে ট্যালি করে কিন্তু প্রেডিকশন করা হয়। সুতরাং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন। ফার্স্ট, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই কখনো কিন্তু হাত দেখাকে, হোরা পদ্ধতিকে কখনো কোনো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের পর্যাতেই ফেলা হয়নি, এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন। সুতরাং আমার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, আমি হাতটা কখনো কোনো অ্যাস্ট্রোলজারের সামনে গিয়ে এগিয়ে দেব না। তিনি আতশ কাজ দিয়ে আমার রবি শুক্র শনি ক্যালকুলেশন করবেন, এটা সম্পূর্ণ নেগেটিভ। বা হোরা পদ্ধতি কখনোই কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয়। যখন আমরা প্রেডিকশন করি তখন যে ক্যালকুলেশন করতে হয় পার্সেন্টেজ, ভাইব্রেশন, সেক্ষেত্রে কিন্তু সংখ্যাতত্ত্বকে ব্যবহার করা হয় 5%, কখনো কখনো 10%, কখনো কখনো 15%। এটা কিন্তু মাথায় রেখে তবেই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো আপনার পজিটিভ সাইড নিয়ে কখনো প্রেডিকশন করেন না বা সেইগুলোকে তুলে ধরেন না, তার কারণ একজন অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টর, এবং আপনার যে পজিটিভ সাইড সেটাকে কখনো রেকটিফাই করার প্রয়োজন হয় না। তাই জন্য আপনার নেগেটিভ সাইডগুলোকেই তুলে ধরে, ফাইন্ড আউট করে এবং সেটাকে শর্ট আউট করতে হয়। এখন আপনি যদি মনে করেন আমার কাছে আসবেন, অনলাইনে প্রেডিকশন করাবেন অথবা চেম্বারে আসবেন, মনে রাখবেন যদি আমার কাছে প্রেডিকশন করতে হয় তাহলে আমি নেগেটিভিটিকে ফাইন্ড আউট করব। কেবল আমি পয়সা জোগাড় করলাম, ফিসটা চলে গেলাম, একটু জেনে আসি, আমার কাছে আসবেন না। আমি বটবৃক্ষের নিচে বসে থাকা সেরকম অ্যাস্ট্রোলজার নই।
আমার কাছে আসতে হলে সিরিয়াস হতে হবে, নেগেটিভিটিকে ফাইন্ড আউট করব এবং বাই হুক বাই ক্রুক সেটাকে শর্ট আউট করব। এই মনোভাব, এই মনোবৃত্তি যদি না থাকে তাহলে আপনারা আমার কাছে আসবেন না, কখনো চেম্বারে ভিড় জমাবেন না। এটা কিন্তু বারবার ধরে জানিয়ে রাখলাম। বৃশ্চিক রাশির 10টি ঘটনা সার্বিক মতে এখন আমি আলোচনা করব। প্রথমে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউসে কিন্তু রবি বসে রয়েছে এবং রবি কিন্তু ক্ষেত্রের কারকতা, অর্থাৎ ক্ষেত্র 10th হাউস, সেই 10th হাউসটা কিন্তু সিংহের ঘর। তাহলে সিংহের ঘরের অধিপতি গ্রহ হচ্ছে রবি, সে কিন্তু 2 নাম্বার ঘরে বসে আছে। কার ঘরে বসে আছে? ধনুর ঘরে বসে আছে। এবার 1 2 3 4 5 6 7 কোথায় হিট করছে? 8 নাম্বার ঘরে কিন্তু হিট করছে, সমসপ্তমে, কেননা 2 8 কানেকশন, সমসপ্তমে হিট করছে। ঠিক আছে, এইবার যদি আমি লক্ষ্য করি, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ ধনু, তার অধিপতি গ্রহ বৃহস্পতি কোথায় বসে আছে? 3 নাম্বার ঘরে বসে আছে। কার ঘরে বসে আছে? শনির ঘরে বসে আছে। প্রথমেই মাথায় রাখার প্রয়োজন আছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গির জায়গা, আমার সঞ্চয়ের জায়গা, আমার আর্থিক জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। কেন ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে? তার কারণ রবির কাজই হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা। এবার সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ তো 3 নাম্বার ঘরে বসে আছে, তাহলে নেগেটিভ হয়ে গেল শনি এবং বৃহস্পতির অবস্থান? না, এটাই আমরা যুগ থেকে যুগান্তর ভুল জেনে এসেছি। শনি যখন পাওয়ারফুল হয়, শনি যখন মকরের ঘরে, শনি যখন কুম্ভের ঘরে, শনি যখন তুলার ঘরে বসে থাকে, যখন সে পাওয়ারফুল থাকে, শনি এমন একটি প্ল্যানেট, সে যদি পজিটিভ হয়, সে যদি পাওয়ারফুল হয়, তাহলে সে যাকে যাকে দৃষ্টি দিচ্ছে, 3 নম্বর 7 নম্বর 10 নম্বর বা শনির ঘরে যারা যারা বসে আছে, সবাই কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে শুরু করে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। তাহলে যখনই বৃহস্পতি 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ 3 নম্বর ঘরে চলে গেল, 3 নম্বর ঘর দ্বারা আমরা মানসিকতা, মনোভাবের জায়গাটা বুঝতে পারি, তাহলে 3 নম্বর ঘরটা কিন্তু নেগেটিভ হলো না। 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু নেগেটিভ ভাবে বসে নেই। তাহলে এক্ষেত্রে জানার প্রয়োজন আছে, আমার দৃষ্টিভঙ্গিটা নেগেটিভ হয়ে যাবে, আমার আর্থিক জায়গাটা নেগেটিভ হয়ে যাবে, আমার সঞ্চয়ের জায়গাটা নেগেটিভ হয়ে যাবে, তা নয়। যেটা হবে সেটা হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। আমার সঞ্চয় হচ্ছে, আবার সেটা বেরিয়ে যাচ্ছে, আবার চেষ্টা করছি, আবার বেরিয়ে যাচ্ছে। আমার আর্থিক জায়গাটা, সেই জায়গাটা দেখা যাচ্ছে স্ট্রং হচ্ছে, আবার লুজ হয়ে যাচ্ছে, আবার ডিটোরিয়েট করে যাচ্ছে, আবার স্ট্রং হচ্ছে। এই ফ্লাকচুয়েশনের জায়গাটা কিন্তু আমি নেক্সট 1 মাসে লক্ষ্য করতে পারছি। বোঝাতে পারলাম? এবার সবচেয়ে বড় কথা, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা মুখ দিয়ে যে কথা বলছি, আমাদের যে বাণী, অর্থাৎ যে শব্দগুলো বেরোচ্ছে, সেগুলোকেও রিপ্রেজেন্ট করে কিন্তু সেকেন্ড হাউস। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা সবসময় সঠিক কথা বলবো না। আমরা সবসময় কিন্তু দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভ। তাহলে বিপ্লব বা প্রতিবাদের ভাষাটাও যে জানতে হয়। আমরা অনেক সময় আর্গুমেন্টে জড়িয়ে পড়ব, অনেক সময় আমি ঠিক এইটা প্রমাণ করার জন্য আমরা কিন্তু লুস্টক করতে পারি, অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি। ইরিটেশনের মাথায় আমরা তখন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। আমি এমন কোনো কথা বলতে পারি, বন্ধু ও শত্রু হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে আমার বিরুদ্ধে চলে যাচ্ছে সবাই। এখান থেকেও ভীষণ সাবধান। তবে সেটা সবসময় হবে তা নয়। তার কারণ আবার বলছি, এই যে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। কখনো দেখা গেল খুব পজিটিভ কথা বলছি, খুব সুন্দর কথা বলছি, কমিউনিকেশনের জায়গাটা দুরন্ত রয়েছে, আবার কখনো কখনো চাপ সহ্য করতে না পেরে বা ইরিটেট হয়ে গিয়ে ইরিটেশন থেকে আমি কিন্তু লুস্টক করতে শুরু করছি বা ভুলভাল কথা বলতে শুরু করছি। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি 3 নাম্বার ঘরটা দেখি, তাহলে 3 নাম্বার ঘর দ্বারা মানসিকতা, মনোভাবের জায়গাটাও কিন্তু বোঝা যায়।
3 নাম্বার ঘর দ্বারা আজকের দিনের যে সংযোগের জায়গাটাও কিন্তু বোঝা যায়, আরো অনেক কিছু বোঝা যায়। আমি নর্মালি আলোচনা সাপেক্ষে যেগুলোর প্রয়োজন সেগুলোই বলছি। তাহলে সেখানে যখন শনি বসে রয়েছে, তার মানে শনি কি? শনি হচ্ছে কঠোর কঠিন পরিশ্রমের কারকতা, শনি হচ্ছে ডিসিপ্লিনের কারকতা, শনি হচ্ছে, শনিকে তাই জন্য বলা হয় সন্ন্যাসী গ্রহ, সাধক বলা হয় তাকে, আবার কেতুকেও বলা হয়, কিন্তু শনিকেও বলা হয় সততার কারকতা, কঠোর কঠিন পরিশ্রমের কারকতা, সফলতার জন্য উপযুক্ত হওয়ার যে মনোভাব মনোবৃত্তি, সেটা কিন্তু শনি পজিটিভ হলে হয়। আবার যদি সেখানে বৃহস্পতি বসে রয়েছে, বৃহস্পতি কি করে? আমার ভেতরের যে জ্ঞান সেটাকে আমি পজিটিভ ভাবে মানে ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা। আমার ভেতরের যে জ্ঞান, আমরা এমন অনেকে রয়েছে, অনেক স্টুডেন্ট রয়েছে সারা বছর ধরে পড়াশোনা করলো, কিন্তু যখন সে পরীক্ষা দিতে গেল তখন সে গুলিয়ে গোয়া করে ফেললো। তখন সারা বছর ধরে পড়াশোনা করলো, অথচ সেই জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। তাহলে বৃহস্পতি দ্বারা বোঝা যায় আমার ভেতরের যে জ্ঞান সেটাকে কতটা আমি মানে প্রপারলি এবং পজিটিভ ভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি। তাহলে শনির ঘরে শনি উচ্চস্থ, বৃহস্পতি বসে রয়েছে, আমি যখন কঠোর কঠিন পরিশ্রম করব, সততার সাথে পরিশ্রম করব, আমার অধ্যাবসায় থাকবে, যে টার্গেটটা বা যে স্বপ্নটা বা যে লক্ষ্যটা আমার রয়েছে সেটাকে অ্যাচিভ করার জন্য আমি কোনো রকমের মিরাকেল ম্যাজিক নয়, এক এক ইঞ্চি জয় করে করে যাব। যখন এই মানসিকতা আমার মধ্যে থাকবে তখন কিন্তু আমি ডেফিনিট ভাবে সফল হব। আর যদি কখনো মনে হয়, একজন স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গেল, একটা আমাদের সময় ছাত্রবন্ধু ছিল, এখন আছে কিনা জানি না, যে সারা বই কে পড়বে ভাই, এই ছাত্রবন্ধু থেকে 5টা প্রশ্ন পড়ে চলে যাই, বাস 2-3টে লেগে গেলেই পাস করে যাব। বা দেখা গেল অনেক সময় আমি নোটস কেবলমাত্র স্টাডি করে গেলাম, বইটা পড়লাম না, শর্টে শর্ট টাং, দেখা গেল দূর এত কে পরিশ্রম করবে, ফাটকার জায়গায় আমি টাকা ইনভেস্ট করে দিই। এই যে চটজলদি সফলতা পাওয়ার তাগিদ বা আকাঙ্ক্ষা যদি আমার থাকে, তাহলে সেক্ষেত্রে আমি ডেফিনিট ভাবে কিন্তু ফেলিওর হয়ে যাব, অন্তত সফল হতে পারবো না। এবং মানসিকতার দিক দিয়ে, মনোভাবের দিক দিয়েও কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। আমি মনে করব আমি ঠিক করছি, কিন্তু আসলে আমি ঠিক করছি না। বিফলতার জন্য আমার মনোভাব বা মনোবৃত্তি যে ধরনের হওয়া উচিত, মানসিকতা যে ধরনের হওয়া উচিত, সেই ধরনের হয়ে যাব। তাহলে মানসিকতা মনোভাবটা সবসময় কিন্তু কর্মমুখী, সততার সাথে কর্মমুখী এবং কঠোর কঠিন পরিশ্রম, অধ্যাবসায়, এই জায়গায় যদি নিজেকে কনসেন্ট্রেট করতে পারি, আমি বিজনেসম্যানই হই, আমি সার্ভিস হোল্ডারই হই, আমি স্টুডেন্ট হই, বা আমি হাউসওয়াইফ হই, তাহলেই কিন্তু আমি সফল হব, এটাও কিন্তু পরিষ্কার বলে দেওয়া যায়। এবার যদি আমি 4 নম্বর ঘরটায় চলে আসি, 4 নম্বর ঘর অধিপতি গ্রহ শনি, আবার সেখানে শুক্র বসে আছে, সে কিন্তু 12 নম্বর ঘর এবং 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ। এটা কিন্তু জানা প্রয়োজন। প্রথমত 4 নম্বর ঘরটা কার গ্রহ, কার ঘর? গ্রহকে, শনির। তাহলে 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন 4 নম্বর ঘরে বসে থাকে, আমি কয়েক লক্ষবার বলেছি, যদিও আমি 7 নম্বর ঘরটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করছি, তাহলে এই সময়টা নেক্সট 1 মাস লাক্সারিয়াস লাইফ লিড করার জায়গা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড কথা, 4 নম্বর ঘর দ্বারা আমার আনন্দকে বোঝা যায়, কিন্তু যেহেতু 12 নম্বর ঘরেরও কানেকশন ক্রিয়েট করছে শুক্র, অধিপতি গ্রহ শুক্র, সুতরাং দেখা যাচ্ছে আমি সফল হচ্ছি, সফলতার জন্য কঠোর কঠিন পরিশ্রম করছি, এবং দেখা যাচ্ছে আলটিমেট জৈবিক যে সুখ, সব উপাদান আমি কিন্তু মানে সংগ্রহ করছি, জোগাড় করছি, সেটা আমার পরিবারের সবাই হয়তো ভোগ করছে, কিন্তু সেটা আমি ভোগ করতে পারছি না। কেননা 12 নম্বর ঘর মানে জীবনের ব্যয়ের ভাব বোঝা যায়, আয়গা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। তাহলে আমি কিন্তু পরিশ্রম, কঠোর পরিশ্রম, সফলতা, আর্থিক যে উন্নতি, স্টেবিলিটি সবকিছু পাচ্ছি, কিন্তু আরো উন্নতির জন্য আমি যখন কঠোর কঠিন পরিশ্রম করছি, তার ফলে এই যে জৈবিক সুখ,
আমরা সাধারণ মানুষ, আমাদের জৈবিক সুখ, ভালো গাড়ি, ভালো বাড়ি, হ্যাঁ, ফ্রিজ, এসি, এই সমস্ত কিছুর আমাদের চাহিদা রয়েছে, যৌনতা, সবকিছুর চাহিদা রয়েছে, কিন্তু এইগুলোকে আমি সঠিক মতন ভোগ করতে পারবো না। কিন্তু এই সবকিছুকে আমি সংগ্রহ করব এবং সেইগুলো আমার পরিবারের অন্যরা ভোগ করবে, কিন্তু আমি ভোগ করতে পারবো না। এবং সবচেয়ে বড় কথা, আমার 4 নাম্বার ঘর সফলতার জন্য নিজেকে প্রস্তুত করাকেও বোঝায়। তাহলে আমি কিন্তু আরো পাওয়ার আশা, আরো লাক্সারিয়াস লাইফ লিড, আরো ধন সম্পত্তি, এইগুলোর চাহিদা আমার কিন্তু ক্রমশ বেড়ে যাবে এবং তার জন্য আমি কঠিন পরিশ্রমও করব, যেহেতু শনি উচ্চস্থ হয়ে রয়েছে। বোঝাতে পারলাম? এবং সবচেয়ে বড় কথা, আমার যে পার্সোনাল লাইফ, আমার যে মানে গৃহের অন্যান্য মানুষেরা কিন্তু তার সব সুযোগ সুবিধা ভোগ করবে, কিন্তু সেইখান থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তার কারণ আমি তখন আরো উন্নতির জন্য ঝাঁপাবো, আরো লড়াই, আরো সফলতাকে অ্যাচিভ করার তাগিদ, চেষ্টা, সেইগুলো আমাকে কিন্তু কখনো এই বসে এসির হাওয়া খাওয়া, হ্যাঁ, গাড়ি করে ঘোরা, পাহাড়ে ঘুরতে যাওয়া, সমুদ্রে ঘুরতে যাওয়া, এই জায়গা থেকেই কিন্তু বের করে নিয়ে চলে আসবে। কেন না? অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট কখনোই কিন্তু আকাশের সূর্য, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র নয়। এটা আমি বহুবার বলেছি। এইবার যদি 5 নাম্বার ঘরটা খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 3 নাম্বার ঘরে বসে রয়েছে। 5 নাম্বার ঘর দ্বারা জীবনের সফলতাকে বোঝা যায়। মিনের ঘর, অধিপতি গ্রহ বৃহস্পতি, তাহলে সেই কিন্তু উচ্চস্থ শনির সাথে বসে রয়েছে। তাহলে আমার সফল হওয়ার জন্য একটাই রুট, সেটা হচ্ছে কঠোরভাবে পরিশ্রম করে যাওয়া এবং কর্মকে বিশ্বাস করা। কর্মের বাইরে অন্য কোনো কিছুকে বিশ্বাস করা নয়, কর্মকে বিশ্বাস করে সঠিক পথে, সঠিকভাবে, প্রফেশনাল এথিক্স মেনে আমাকে কর্ম করে যেতে হবে। তবেই কিন্তু, এবং আমার দৃষ্টিভঙ্গির মধ্যে যদি সেই জায়গাটা থাকে, তবেই কিন্তু আমি সফল হব। এবং সেই সফলতার ক্ষেত্রে বেশিরভাগটাই কিন্তু আর্থিক সফলতার জায়গাটাও বোঝাচ্ছে। কেমন? এই জায়গাটাও কিন্তু বোঝাচ্ছে। এখন প্রবলেম যেটা হচ্ছে, আমার এই যে মানসিকতা কখনো কখনো কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে। তার কারণ বৃহস্পতিরই আরেকটা ঘর, ধনুর ঘরে রবি বসে রয়েছে। এই ফ্লাকচুয়েশনের কারণও কিন্তু হতে পারে আমি অত্যন্ত স্পর্শকাতর হয়ে যাচ্ছি, আমার মধ্যে একটা সুপ্ত ইগো প্রবলেম কাজ করছে, বা আমি সহজে, আমি আমার রাস্তায় তো ঠিক আছে, আমি আমার দিক দিয়ে তো ঠিক আছে, আমি কেন মাথা ঝোঁকাবো, কেন আমি কম্প্রোমাইজ করব, এই মানসিকতা চলে আসবে। তার কারণ রবি মানে হচ্ছে রাজা, সে অত্যন্ত স্পর্শকাতর, তাকে কেউ হিট করলেই তার কিন্তু ঝনঝন করে ওঠে। কিন্তু এই ক্ষেত্রে পুরোপুরি সেটা কখনোই তোমাকে গ্রাস করতে পারবে না, অত্যন্ত পরিমাণে স্পর্শকাতর হওয়ার জায়গা লক্ষ্য করা যাবে না। তার কারণ তোমার দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু কঠিন পরিশ্রমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু শনিকে কিন্তু কি বলা হয়, শনিকে সন্ন্যাসী গ্রহ বলা হয়, তার মানে আমি আমার কর্মে অবিচল। কে কি বললো সেটা বড় কথা নয়, কিন্তু সেক্ষেত্রে রবিও থাকার জন্য কখনো কখনো সেই ইগো প্রবলেম বা মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বাট আলটিমেট তোমার দৃষ্টিভঙ্গি কিন্তু সফল তোমাকে করবে। তোমার দৃষ্টিভঙ্গিটা কতটা পজিটিভ, কতটা কর্মকে মেনে নিয়ে, কতটা অনুশীলনের মধ্যে নিজেকে তৈরি করছো, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি, সেই এবিলিটিটা কতটা গেইন করতে পারছো তার উপর নির্ভর করবে তুমি সফলতাটা কোন রেঞ্জে নিয়ে যেতে পারছো। কেমন? এইবার যদি আমি চলে যাই 6 নম্বর ঘরে, তাহলে 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। সেই 6 নম্বর ঘরে কিন্তু রাহু বসে রয়েছে। রাহু কি করে? প্রথমত হচ্ছে রাহু অত্যন্ত মানে রিপ্রেজেন্ট করে ইমোশনকে, রাহু রিপ্রেজেন্ট করে ইলিউশনকে, হ্যাঁ, ইমোশন, ইলিউশন, আবেগ, এইগুলোকে রিপ্রেজেন্ট করে কিন্তু রাহু। আর মনে রেখো, এই রাহুর দ্বারাই কিন্তু আমরা এক্সট্রিমকে বোঝাই। রাহু মানেই নেগেটিভ নয়, কিন্তু
আমার একটি ফ্ল্যাট আছে, আমার বন্ধুর 3টি ফ্ল্যাট রয়েছে, তার মানে আমার চাইতে আমার বন্ধুর রাহুর অবস্থান ভালো হতেই হবে। আমার বন্ধুর 3টি ফ্ল্যাট রয়েছে, দেখা গেল আমার একজন আত্মীয়র 5টা ফ্ল্যাট রয়েছে, মানে তার চাইতেও কিন্তু আমার আত্মীয়র রাহু স্ট্রং। রাহু সবসময় অধিককে বোঝায়, হ্যাঁ, আমার অনেককে বোঝায়। আবার রাহু কিন্তু ইমোশনাল ইলিউশন, আবেগের কারকতা। তাহলে 6 নাম্বার ঘর দ্বারা আমরা কি বুঝি? প্রাত্যহিক জীবন ধারণকে বুঝি। 6 নাম্বার ঘর দ্বারা যখন আমরা প্রাত্যহিক জীবন ধারণ কি বুঝি, তাহলে আমাদের প্রত্যেক দিনের জীবনের মধ্যে আবেগ তো থাকতেই হবে। আবেগ, ইলিউশন, এইগুলো যদি না থাকে তাহলে আমি মানুষই নয়। কিন্তু সেইগুলো যেন আমার কন্ট্রোলের মধ্যে থাকে, সেইটা কিন্তু লক্ষ্য করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কখনো কখনো কিন্তু ইমোশনালি সিদ্ধান্ত গ্রহণ করা বা ইমোশনাল হয়ে গিয়ে আমি কোনো কাজ করছি বা কোনো অ্যাটাচমেন্টের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মনে রাখা প্রয়োজন 1-6-10 কানেকশন দ্বারাও কিন্তু 6 নম্বর ঘর দ্বারা সার্ভিসকেও বোঝা যায়। তাহলে সার্ভিসের ক্ষেত্রে আমি দেখা গেল দিল্লিতে, মুম্বাইতে, চেন্নাইতে কাজ করছি, ভালো কাজ করছি, বউ পশ্চিমবঙ্গে রয়েছে, আমি একা একা আর ভালো লাগছে না, তুমি কাজ ছেড়ে চলে এসো, তোমার যা শিক্ষাগত যোগ্যতা এখানেও তুমি কাজ পাবে। আমি কোনো কিছু চিন্তা ভাবনা করলাম না, ইমোশনাল ইলিউশন, আবেগ দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করলাম, তোর কাজটা ছেড়েই ফেলি না। এই যে ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন দেখা গেল এই কাজে আমাকে বস এরকম কথা বলছে, কলিগরা আমার সাথে এরকম কথা বলছে, সাবঅর্ডিনেট সাপোর্ট করছে না, কাজটা ছেড়ে দিলাম না। এই যে আবেগ দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করা, কেননা 1-6-10 কানেকশন সার্ভিসকে বোঝাচ্ছে। কেউ একজন বলল, বুঝলেন রতন বাবু আপনার নামে কিন্তু এই কথাগুলো বলছিল, আমি কোন রকমের ক্ল্যারিফাই করলাম না, আমি জানলাম না যে রতন বাবু সত্যি সত্যি বলছিল কিনা, রতন বাবুকেই আমি টার্গেট করে নিলাম, শত্রু মনে করে নিলাম। তাহলে কর্মস্থানে কিন্তু ইলিউশন দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, ভালো মতো না জেনে না বুঝে হঠকারিতার মধ্যে দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। দেখা গেল আমার পায়ে একটা ফুসকুড়ি হয়েছিল, অকস্মাৎ সেটা পেকে গেল, কেননা আমি হয়তো জানি না আমার সুগার রয়েছে, অকস্মাৎ সেটা আস্তে আস্তে বৃহৎ আকার ধারণ করলো। কেননা 6 নাম্বার ঘর দ্বারা আমরা রোগকেও বুঝি। আমার দেখা গেল মূত্রাশয় জনিত কোনো প্রবলেম ছিল, আমার দেখা গেল সিস্ট রিলেটেড কোনো প্রবলেম ছিল, ওভারি রিলেটেড কোনো প্রবলেম ছিল, ঋতুস্রাব জনিত কোনো প্রবলেম হচ্ছিল, রক্ত রিলেটেড কোনো প্রবলেম হচ্ছিল, কিডনি রিলেটেড কোনো প্রবলেম হচ্ছিল। আমি ভেবেছি ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমি সেরকম ভাবে সেটাকে নিয়ে ভাবিনি, হঠাৎ করে ইনক্রিজ করে গেল, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার রাহু যখন 6 নাম্বার ঘর দ্বারা আমরা ঋণের জায়গা বুঝি, দেখা গেল আমি হঠাৎ করে ঠিক করলাম বা আমার বিজনেসটা তো ভালো চলছে, এটাকে এক্সটেন্ড করব বা নতুন প্রোডাক্ট লঞ্চ করব, পুরো তৈরি করলাম এবং ভালো মতন ইনভেস্ট করে ফেললাম, এবং সেই টাকাটা কিন্তু আমি ঋণ নিয়ে করলাম, ব্যাংক থ্রু করলাম বা পার্সোনাল ঋণ নিলাম চড়া সুদে, নেগেটিভ হয়ে গেল। আমি কিন্তু একদম ডিটেলিং করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কেমন। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবার যদি আমি খুব ভালো মতন 7 নাম্বার ঘরে চলে যাই, 7 নাম্বার ঘরটা কিন্তু শুক্রের ঘর। আমি অন্তত কয়েক লক্ষবার বলেছি 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বা 7 নাম্বার ঘরে ফিজিক্যালি যদি কখনো রবি, বৃহস্পতি, শুক্র এরা অধিপতি গ্রহ হয় বা ফিজিক্যালি বসে থাকে, তাহলে খুব কসাস এবং কনসাস হতে হয়। সেই সময়টায় আমার বিবাহিত জীবনে কোনো প্রবলেম সৃষ্টি হতে পারে, অনেক ক্ষেত্রে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হতে পারে, অনেক ক্ষেত্রে কিন্তু ইলিউশন দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারি। দেখা গেল অন্য কোনো বাইরের একটা আমার আত্মীয়, আমার বন্ধু, আমার পাড়াপড়শি এমন কোনো কথা বলল, সেই কথাটা সঠিক কিনা না জেনেই আমি আমার বউকে অথবা বরকে টার্গেট করে নিলাম বা আমি বিশ্বাস করে নিলাম সে বোধহয় এই নেগেটিভ কাজটাই করছে। হ্যাঁ, ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যায়। আইডেন্টিটি ক্রাইসিস মানে আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, আমি যেরকম করে চলতে বলছি সেরকম ভাবেই চলতে হবে,
আমি যেটা বলছি সেটাই করতে হবে, তোমার নিজস্বতা বলে কোনো কিছু নেই, এইটাকে আমি কিন্তু চাপিয়ে দিচ্ছি নয় আমার হাজবেন্ডের উপর, নয় আমার ওয়াইফের উপর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 7 নম্বর ঘরে শুক্রের অবস্থান যখন থাকে তখন কিন্তু অনেক সময় সন্দেহ প্রবণতার জায়গাটাও ইনক্রিজ করে। অহেতুক সন্দেহ করছি, একটা সম্পর্ককে অহেতুক কিন্তু আমি নাড়াচাড়া করছি এবং ভেঙে যাওয়ার মতন উপক্রম সৃষ্টি হচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার আমার স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে শুক্রের যখন ইনফ্লুয়েন্স 7 নম্বর ঘরে থাকে তখন দেখা যায় যে আমার যে মানে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড যারা থাকে তারা অনেক সময় হস্তক্ষেপ করতে শুরু করে, তারা অনেক সময় কিন্তু পিএনপিসি করতে শুরু করে, স্বামীর কথা স্ত্রীকে লাগাচ্ছে, স্ত্রীর কথা স্বামীকে লাগাচ্ছে। বা অনেক ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় 7 নম্বর ঘর, অনেক ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় দেখা গেল ফ্যামিলি ফ্রেন্ড, আত্মীয় স্বজন, পাড়া পড়শির জায়গাটাও তারা অহেতুক কিন্তু তখন এই যে তাদের সুসম্পর্ক সেটাকে মেনে নিতে পারে না, ভাঙার জন্য উঠে পড়ে লাগে। একদম পাতি ভাষায় যদি বলা যায় তাহলে গুপ্ত শত্রুতার জায়গাটা সৃষ্টি হয়। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এইবার যদি আমি খুব ভালো মতন 8 নম্বর ঘরটা চলে আসি, 8 নম্বর ঘরটা 11 নম্বর ঘরটা, এই দুটো ঘর কিন্তু অধিপতি গ্রহ বুধ, সেই বুধ কোথায় বসে রয়েছে? সেই বুধ কিন্তু 9 নম্বর ঘরে, চন্দ্রের ঘরে, কর্কটের ঘরে বসে রয়েছে। তাহলে 8 নম্বর ঘর মানেটা কি? 8 নম্বর ঘর মানে হচ্ছে সাইলেন্ট কিলার। 8 নম্বর ঘর মানে হচ্ছে মানে লুকোনো গুপ্ত স্থান। 8 নম্বর ঘর মানে হচ্ছে মারক স্থান। 8 নম্বর ঘর মানে হচ্ছে লেন্দি প্রসেস। তাহলে বুধ মানে কি? বুধ মানে আমাদের বুদ্ধি, বুধ মানে আমাদের উপস্থিত বুদ্ধি, ব্রেন ওয়ার্ক, ব্রেন দ্বারা যেগুলোকে আমি ইমপ্লিমেন্ট করছি, তাহলে সেটা কিন্তু নেগেটিভ অর্থে চলে যাচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে যদি আমি সাংসারিক জায়গাটা দেখি তাহলে সন্দেহ প্রবণতার জায়গাটা, আমি সম্পূর্ণ ভুল চিন্তা করছি, আমার বুদ্ধিকে সম্পূর্ণ ভুলভাবে ইমপ্লিমেন্ট করছি, এবং ইমপ্লিমেন্ট করলাম থেমে গেলাম সেটাও নয়, তার কারণ হচ্ছে এই যে ক্রমাগত কন্টিনিউ হয়ে যাওয়া। 8 নম্বর ঘর দ্বারা মানে হচ্ছে ক্রমাগত আস্তে 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 নেগেটিভিটি বৃদ্ধি পাওয়া। তাহলে আমার যে বোধ, বুদ্ধি, বুদ্ধির ইমপ্লিমেন্টেশন সেটা নেগেটিভ ভাবে আমি কিন্তু ইউজ করছি, এটাকেও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যদিও বারবার ধরে বলেছি যে 8 নম্বর ঘরে বুধ কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়, অত্যন্ত পাওয়ারফুল হয়। এক্ষেত্রে নার্ভের রোগ কিন্তু সৃষ্টি হতে পারে, কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়। কিন্তু আমার বুদ্ধিটাকে সদর্থক ভাবে ব্যবহার করতে হয়। 8 নম্বর ঘরে যদি বুধ থাকে তাহলে লেন্দি প্রসেস, আমি যদি নেগেটিভ থিঙ্কিং করতে শুরু করি তাহলে নেগেটিভ ভাবেই কিন্তু চিন্তা ভাবনা করে যাচ্ছি, এবং আমি মনে করছি এটাই যথার্থ। আর আমি যদি সঠিক মতন বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করে যাই তাহলে কিন্তু একের পর এক সফলতাকে আমি অ্যাচিভ করে যাব। তাহলে আমার এই যে দৃষ্টিভঙ্গি, মনোভাব, মানসিকতার উপর নির্ভর করছে, এবং আমি যেই সমাজটাতে বাঁচছি, আমার যে বন্ধু বান্ধব, আমার যে আত্মীয় স্বজন, আমার যে পাড়া পড়শি, এরা সবাই ঠিক আলটিমেট তাদের দ্বারা কিভাবে আমি প্রভাবিত হচ্ছি, তারা আমাকে নেগেটিভিটি ইনজেক্ট করে দিচ্ছে না তো, সেটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর ঘর দ্বারা শ্বশুর বাড়িকে কিন্তু বোঝা যায়। আমার সাথে আমার শাশুড়ি মায়ের দেখা গেল খুব ভালো সম্পর্ক, বৌমা শাশুড়ি মায়ের খুব ভালো সম্পর্ক, বৌমা বৃশ্চিক রাশির জাতিকা, দেখা গেল শ্বশুর মানে শ্বশুর বাড়ির জায়গাটা, দেখা গেল মায়ের জায়গা, কেননা 9 নম্বর ঘরে মানে কর্কটের ঘরে, চন্দ্রের ঘরে কিন্তু বুধ বসে রয়েছে। মা বা দেখা গেল তার মানে বাবা মা ভাই বোন, তার পরিবারের এমন কেউ এমন পিন মারতে শুরু করলো, কেন তুই একা একা খেটে মরবি, কেন তুই এই করবি, কেন তোর শাশুড়ি মা এই করছে না। অথচ শাশুড়ি মায়ের হয়তো শরীর খারাপ, শাশুড়ি মা হয়তো শতটা কাজকর্ম করতে পারে না, বৌমা হ্যান্ডেল করে নিচ্ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে পেছনে পিন এমন মারলো, শাশুড়ির সাথে বৌমার ক্লাস লাগিয়ে ছাড়লো। আবার ছেলেদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা গেল যে শ্বশুর বাড়ি থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। শ্বশুর বাড়িতে গেলে আর বউ ফিরে আসতে চাইছে না, বা শ্বশুর বাড়িতে গেলে শোনো এবার তোমরা একটা আলাদা ফ্ল্যাট নাও, বাস মাইন্ডটাকে ডিস্টার্ব করতে শুরু করলো। তাহলে সবকিছুই কিন্তু বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবার কথাই আমি বলছি, আশা করি আমি এটা বোঝাতে পারলাম। 9 নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা সংযোগকে বুঝি,
এবারে 9th হাউসের যখন ঘরটা, 9th হাউস সংযোগ মানে লাক ফ্যাক্টরের জায়গা বা পালন কর্তাকে বুঝি। হ্যাঁ, যে কোনো পালন কর্তা, যিনি যার দ্বারা আমি পালিত হচ্ছি, শিক্ষক হতে পারে, গুরু, টিচার, পথপ্রদর্শক, এভরিথিং। পিতা আর জনক দুজনে কিন্তু এক নয়। জনক মানে যার ঔরসজাত সন্তান আমি, আর পিতা মানে হচ্ছে পালন কর্তা। তাহলে সেক্ষেত্রেও কিন্তু মতিভ্রম হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই যে লাক ফ্যাক্টর সংযোগের জায়গাটা, তাহলে সেক্ষেত্রে কি ফাটকা রিলেটেড জায়গাকে আমি বিশ্বাস করতে পারি, শটে শটে সফলতার জায়গাটাকে আমি বিশ্বাস করছি। আমার যে গুরু রয়েছেন, পথপ্রদর্শক, টিচার, তাদের কথাকে আমি যখন ভুল করছি, তারা ধরিয়ে দিলে তাদেরকে আমি শত্রু বলে মনে করছি। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া কিন্তু ভীষণ প্রয়োজন। কেমন? ভীষণ প্রয়োজন। মানসিকতার দিক দিয়ে অ্যাক্সিডেন্টাল প্রবণতা, তার মানে আমি আমার স্ত্রীর সাথে সুখে ঘর সংসার করছিলাম, আমার মানসিকতাটা, আমার বুদ্ধিটা ভ্রষ্ট হয়ে গেল, কারোর দ্বারা প্রভাবিত হলাম, এবং আমার যে সুসম্পর্ক ছিল বিবাহিত জীবনটা, সেটা সাডেনলি, দুর্ঘটনা মানে সবসময় যে গাড়িতে গাড়িতে ঠক্কর লাগছে, রক্তপাত হচ্ছে তা নয়, সাডেনলি দেখা গেল ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো এবং সম্পর্কটা ডিটোরিয়েট করে গেল। আমি কিন্তু ভালো মতন ক্ল্যারিফাই করে দিচ্ছি যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন। 10 নম্বর ঘরটা যদি দেখা যায়, 10 নম্বর ঘরটা কিন্তু রবির ঘর। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 1-4-10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র, পার্সোনাল লাইফের ক্ষেত্র, সাংসারিক জীবনের ক্ষেত্র। তাহলে জংশন বলা হয় 10 নম্বর ঘরটাকে। 10 নম্বর ঘরটাকে আপনারা শুনে আসবেন, কর্মক্ষেত্র বলা হয় না, ক্ষেত্র বলা হয়। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, কিন্তু ক্ষেত্র জংশন। তাহলে সেইটার অধিপতি গ্রহ কিন্তু কে? রবি। রবি কোথায় বসে? বৃহস্পতির ঘরে। বৃহস্পতি কোথায়? উচ্চস্থ শনির সাথে বসে পজিটিভ হয়ে রয়েছে। তাহলে 10 নম্বর ঘরটা কিন্তু নেগেটিভ নেই, কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, যেহেতু রবির ঘর। আর এই ফ্লাকচুয়েশন ক্রিয়েটটা করছেই কিন্তু আমার ইলিউশন, ইমোশন, আবেগকে যখন আমি ইমপ্লিমেন্ট করব, বা সেটা যখন আমার জীবনে বেশি প্রভাব ফেলতে শুরু করবে, অন্যের দ্বারা যখন আমি পরিপুষ্ট হতে শুরু করব, অন্যকে যখন বেশি গুরুত্ব দিতে শুরু করব, তখনই কিন্তু আমার এই ক্ষেত্রের জায়গাটা নড়বড়ে হয়ে যাবে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, ডিটোরিয়েট করবে না, কিন্তু ফ্লাকচুয়েশন। কেননা রবি পজিটিভ ভাবেই বৃহস্পতির ঘরে বসে রয়েছে। 11 নম্বর ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে কিন্তু 11 নম্বর ঘরে মঙ্গল বসে রয়েছে। কার ঘরে বসে রয়েছে? বুধের ঘরে বসে রয়েছে। তাহলে বুধ 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ, আবার 11 নম্বর ঘরের অধিপতি গ্রহও কিন্তু বুধ। তাহলে সেই বুধ কোথায় বসে রয়েছে? 9 নম্বর ঘরে বসে রয়েছে। 8 নম্বর ঘরে বুধ উচ্চস্থ হয়, কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ 9 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে মনে রাখা দরকার, আমি যদি কর্মফল, আমি যে কর্মটা করছি, হে ভগবান পাইয়ে দাও, এটা যেন আমি পেয়ে যাই, আমার যেন এই পদ উন্নতিটা যেন না হয়ে যায়, আমি চাকরিটা যেন পেয়ে যাই, বা ভালো চাকরি, বা আমি যেন ভালো নাম্বার পাই, এই যে আমার চাহিদাটা, এই চাহিদাটা যখন আমি প্রার্থনা করতে শুরু করব, ভিক্ষা করতে শুরু করব, তখন আমি প্রপার ভাবে কখনো কিন্তু কর্মফলের জায়গাটা পজিটিভ হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে 9 নম্বর ঘরটা হচ্ছে লড়ার লিখন, কপাল, নিয়তি, যাকে আমরা সংযোগ বলি, সেই জায়গায় কিন্তু সেই অধিপতি গ্রহটা কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে যদি পার্সোনাল বুধকে লক্ষ্য করা যায়, তাহলে 9 নম্বর ঘরে কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ, মানে মারক স্থানের অধিপতি গ্রহ। তাহলে 9 নম্বর ঘর দ্বারা যদি বুধকে ক্ল্যারিফাই করা হয়, তাহলে কখনো কোনো মতেই কিন্তু কোনো পুজো আচ্ছা, বা কোনো আমার ভিক্ষা করা, বা কোনো রকমের ফাটকা রিলেটেড, বা পাইয়ে দাও মিরাকল ম্যাজিক দ্বারা তুমি কিন্তু যে ফলটা চাইছো সেই ফলটা তুমি পাবে না। তুমি সেই ফলের উপযুক্ত কর্ম যদি করো, তবেই কিন্তু সেই ফলটা তুমি পাবে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট। দ্বিতীয়ত, 5th হাউস এবং 11th হাউস দ্বারা কিন্তু বন্ধুত্বের জায়গাটাও বোঝা যায়। দুটোর কানেকশন দেখলে প্রপার বন্ধুত্বের জায়গা দেখা যায়। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বন্ধুদের দ্বারা কিন্তু অতিরিক্ত প্রভাবিত হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে।
বন্ধুদের দ্বারা কিন্তু দেখা গেল বেশ আমার বেশ ভালোই আর্নিং হচ্ছে, পার্টি করছি, গেট টুগেদার করছি, সেখানে কিন্তু লিকুইড বা ধোঁয়ার ছড়াছড়ি হয়ে যাচ্ছে, ডিসঅর্গানাইজড হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, সেখানে রাহু বসে ইলিউশনে আক্রান্ত হয়ে, ইমোশনে আক্রান্ত হয়ে, ইমোশনাল হয়ে, আবেগ দ্বারা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমার টার্গেটটা ছোট হয়ে যেতে পারে, কেননা 11 নম্বর ঘর মানে সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটাকেও কিন্তু বোঝা যায়। তাহলে সেক্ষেত্রে তুই তো দারুণ বিজনেস করছিস রে, দারুণ ইনকাম করছিস, ফাটাফাটি ইনকাম করছিস, সবাই এত জয়ধ্বনি দিতে লাগলো যে আমি দেখা গেল সফলতার 40%-এ গিয়েই থেমে গেলাম, স্যাটিসফাই হয়ে গেলাম, 50%-এ গিয়ে স্যাটিসফাই হয়ে গেলাম, 60%-এ গিয়ে স্যাটিসফাই হয়ে গেলাম, তারপরে যে আরো 40% বা 50% বা 60% বাকি থেকে গেল, সেটা আর কখনোই কিন্তু আমি বুঝলাম না। আমি পরিষ্কার বোঝাবার চেষ্টা করলাম যে এই যে 10টি ঘটনা ঘটতে চলেছে নেক্সট 1 মাসে, কেন ঘটবে, এবং এই 10টি ঘটনার মধ্যে কিছু ঘটনা নেগেটিভ ঘটনাও তো রয়েছে। তাহলে আমি এখন থেকেই যদি নিজেকে প্রস্তুত করি, মানসিকভাবে যদি আমি আমার যে লক্ষ্য চ্যুত না হওয়া প্রতিজ্ঞা করি এবং আমার কনসেন্ট্রেশনের জায়গাটা যদি আমি সঠিক মতন রাখি, তাহলে ডেফিনিট 100% আমি কিন্তু এই নেগেটিভিটিকে ওভারকাম করতে পারবো। আজকের মতন এইটুকুই, নমস্কার।